আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? স্যার কন্ডিশনাল স্টেটমেন্ট, তারপরে লুপিং আর এই যে এই অপারেটর এটা নিয়ে দেখাইছিলেন ফর লুপিং এর মাধ্যমে। হ্যাঁ, এটা তো আমরা লজিক্যালি ছিলাম, কিন্তু তারপরে ফাইনালি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনে গিয়েছিলাম মেবি, জি স্যার। তাই না? ইউজার ডিফাইন্ড ফাংশন প্র্যাকটিস করেছি লাস্ট দিন পুরোটাই, তার আগের দিন সেমি ভাবে, তাই না? জি স্যার। তাহলে আমরা আমাদের আহ, যতটুকু বেসিক আমরা পড়াশোনা করেছি, এই বেসিকটা ছিল আমাদের সি থেকে সি প্লাস প্লাস কনভার্সন। তো আমরা ইনপুট প্রসেস আউটপুট এই বিষয়টা যদি বুঝতে পারি যে সি প্লাস প্লাস কম্পাইলার কিভাবে করতে হবে, তাহলে আমরা একটা সামগ্রিক ধারণা পেয়েছি। আর ইউজার ডিফাইন্ড ফাংশনে কেন পুরো একদিন আমরা একটা একটা সময় ব্যয় করেছি, কারণটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনের সাথে ক্লাসের স্ট্রাকচারের একটা বাহ্যিক মিল আছে। তো আমরা যদি ইউজার ডিফাইন্ড ফাংশনটা ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে সুবিধা হবে। আমরা ভালোভাবে ইজিলি এটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমাদের আজকে আমি স্টার্ট করব, যেহেতু আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনটা মোটামুটি ভাবে আমরা করেছি। তো আমরা সময় নষ্ট না করে ক্লাস অ্যান্ড অবজেক্ট, আজকে আমাদের টপিকস, আমরা আমাদের প্রোগ্রামিং এ ক্লাস এবং অবজেক্টের ব্যবহার স্টার্ট করে দেব। এবং এই সি প্রোগ্রামের যে নলেজ, এখান থেকে যে আমরা সি প্লাস প্লাসে কনভার্ট হয়েছি, সেই নলেজটা এবং ইউজার ডিফাইন্ড ফাংশন এগুলোকে সাথে নিয়ে আমরা ধীরে ধীরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্লাস প্লাসের মধ্যে প্রবেশ করব, এবং ইনশাআল্লাহ আমাদের এটা আমাদের কন্ট্রোলে থাকবে। আমরা যতটুকু সি জানি, মনে রাখবেন পুরোটুকুই কাজে লাগবে। আমরা আমাদের স্টাডি পোর্টালে একটা লিংক আছে, আমরা এখন আমাদের একটু অফিসিয়াল থিওরিতে চলে যাচ্ছি, osp.ub.edu.bd। আমি এতদিন আপনাদেরকে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতে ফ্যামিলিয়ার করার জন্য সি থেকে সি প্লাস প্লাস কনভার্সন করেছি। এই টোটালটাই ছিল, যেহেতু আমরা লকডাউনে ক্লাস স্টার্ট করেছি, সিতে অনেক দুর্বলতা থাকতে পারে, এই জন্য সি সি প্লাস প্লাস কনভার্সনে একটু সময় নিয়ে আমি কনভার্ট করিয়েছি আর কি। এখানে ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2 কোড CC1208 সি প্লাস প্লাস সেকশন ই। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই পোর্টালটার মধ্যে আপনাদের ক্লাস মেটেরিয়ালগুলো সব দেওয়া আছে। এই দেখেন, সে ফুল থিওরি। ক্যাম্পাস খোলা থাকলে আমি হয়তোবা এই থিওরি থেকেই আপনাদেরকে দেখে দেখে পড়াতাম। যেহেতু ক্যাম্পাস খোলা নাই, এই জন্য এই অনলাইন পড়াশোনার প্যাটার্নটা একটু অন্যরকম। প্যাটার্নটাকে আগে ফ্যামিলিয়ার করে নেওয়া হচ্ছে, তারপরে মূল পড়াশোনাতে প্রবেশ করানো হচ্ছে। আমরা সি প্লাস প্লাস প্রোগ্রাম স্ট্রাকচার 1, সি প্লাস প্লাস প্রোগ্রাম স্ট্রাকচার 2, ভেরিয়েবল আইডেন্টিফাইড ডাটা টাইপস, ডিক্লারিং ভেরিয়েবল, এগুলো আমাদের প্রয়োজন নাই। প্রথম 6টা মেনু আমাদের কোনো প্রয়োজন নাই, 5টা মেনু, কারণ এগুলো আমরা সি থেকে সি প্লাস প্লাস কনভার্সনে আমরা এটা করে ফেলেছি, এতদিন পর্যন্ত করে ফেলেছি। আজকে আমাদের অফিসিয়াল ক্লাস শুরু হবে এই 6 নম্বর মেনু থেকে, সি প্লাস প্লাস অবজেক্ট অ্যান্ড ক্লাস উইথ ট্রেডিশনাল বক্স এক্সাম্পল। ঠিক আছে? তো আমরা বাসায় যখন হোম স্টাডি করব, আমরা প্রথমে এই লিঙ্কটা ওপেন করব। এই লিঙ্কটা কিংবা এই টিউটোরিয়ালটা আজকে যত বড়ই হোক না কেন, এটা নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নাই। আমি ঠিক যেভাবে ছোট ছোট করে এই বিষয়টাকে এক্সপ্লেন করব কিংবা বর্ণনা করব, ঠিক ততটুকু ছোট ছোট করে প্র্যাকটিস করলে এই বিষয়টা কন্ট্রোলে আসবে, তারপরে ডিটেলস স্টাডি করতে হবে। না পড়লেই না কিংবা না স্টাডি করলেই না, এমন একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। তো আমরা একটু ক্লাসের ডেফিনেশনটা দেখি। এ ক্লাস ডেফিনেশন স্টার্ট উইথ দ্য কিওয়ার্ড ক্লাস। একটা ক্লাসের ডেফিনেশন একটা প্রোগ্রামিং এ
কিওয়ার্ড ক্লাস দিয়ে শুরু হয়। দ্যাট মিনস এখানে আমি যে দেখতে পাচ্ছি ক্লাস, এই যে ক্লাস বক্স, এই কিওয়ার্ড ক্লাসটা দিলে ক্লাসের ডেফিনেশন স্টার্ট হয়, মানে ক্লাস শুরু হয়। ফলোড বাই দ্য ক্লাস নেম, এটা ক্লাসের নাম থাকে। আমরা নিচের যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলে দেখতে পাচ্ছি এখানে ক্লাস নেম হচ্ছে বক্স এন্ড এ ক্লাস বডি। অবশ্যই যেহেতু ক্লাস আমরা ডেফিনেশন স্টার্ট করেছি, ক্লাসের নামকরণ করেছি, ক্লাসের একটা বডি থাকবে মেইনের মতো, ইনক্লোজড বাই এ পেয়ার অফ কার্লি ব্রেসেস, একটা ওপেনিং ব্রেসেস, একটা ক্লোজিং ব্রেসেস। এটা দিয়ে আমরা ক্লাসের একটা স্ট্রাকচার দাঁড় করালাম। মেইনের ক্ষেত্রেও আমরা তাই করেছি। মেইন একটা ওপেন কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করেছি এবং একটা ক্লোজিং কার্লি ব্রেসেস দিয়ে আমরা এটাকে শেষ করেছি, মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, এবং একটা সেমিকলন থাকে ক্লাসের শেষে। তাহলে এই ক্লাসের এই ব্র্যাকেটের মধ্যে যা কিছু থাকে এটা ক্লাসের বডি, এবং ক্লাস মানে হচ্ছে এটা কিওয়ার্ড থাকবে ক্লাস নামে এবং তার একটা নাম থাকবে। এখন যদি আমরা আবার উপরে ডেফিনেশনটা দেখি, ফার্স্ট প্যারাগ্রাফ, a class definition must be followed by either a semicolon or a list of declaration. For example, we define the box data type using the keyword class as follows. Actually, box is the name of a class. আবার এখানে box data type কেন বলা হচ্ছে? Actually, class is a combined data type. আমরা বলতে পারি ক্লাস একটা কম্বাইন্ড বিষয়, যার মধ্যে অনেক কিছু থাকে, অনেকগুলো ইনস্ট্যান্স থাকে, সেখানে অনেকগুলো ভেরিয়েবল থাকতে পারে, অনেকগুলো ভেরিয়েবলে অনেক রকম ডাটা টাইপ থাকতে পারে, তারপরে সেখানে কোনো ফাংশন থাকতে পারে, স্টেটমেন্ট থাকতে পারে, সবকিছু মিলে এটা ক্লাস। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে ক্লাস হচ্ছে একটা প্রোগ্রাম বডি, কারণ ইট লুকস লাইক এ মেইন বডি। সি হিয়ার, ক্লাস বক্স একটা প্রোগ্রামের বডি। আচ্ছা, দ্য কিওয়ার্ড পাবলিক determines the access attributes of the member of the class that follow it. এই যে ক্লাসের মধ্যে যে আমি একটা পাবলিক কিওয়ার্ড ইউজ করেছি, এই পাবলিক কিওয়ার্ডটা এটা বলে দিচ্ছে যে এর আন্ডারে যতগুলো ইনস্ট্যান্স আছে, মেম্বার আছে, এক্সেস অ্যাট্রিবিউট আছে। এক্সেস অ্যাট্রিবিউট মানে ক্লাসের যে উপাদানগুলো কিংবা ভেরিয়েবলগুলোকে, ফাংশনগুলোকে আমি ক্লাসের বাইরে ব্যবহার করব, এগুলোকে ক্লাসের অ্যাট্রিবিউট বলে। তো এই পাবলিকের আন্ডারে যেগুলো থাকবে সবই পাবলিক টাইপের হয়ে যাবে। সব মেম্বারগুলা এই পাবলিকটাকে ফলো করে কাজ করবে। A public member can be accessed from outside of the class anywhere within the scope of the class object. আচ্ছা, a public member can be accessed from outside the class anywhere within the scope of the class object. এই যে পাবলিকের আন্ডারে ডবল লেন্থ, ডবল ব্রেথ, ডবল হাইট, এই তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে এই তিনটা ভেরিয়েবলই হচ্ছে ক্লাসের মেম্বার এবং তাদের ধরন কি? তারা ধরন হচ্ছে পাবলিক। দ্যাট মিনস এই ক্লাসের বাইরে যে অবজেক্টের ডিক্লারেশনের মাধ্যমে কিংবা যে পদ্ধতিতে আমরা তাদেরকে কল করব, ক্লাসের বাইরে তাদেরকে ব্যবহার করতে পারবো। যদি কল করা হয় তাহলে ব্যবহার করতে পারবো, কারণ তাদের টাইপ বলা হয়েছে পাবলিক। দ্যাট মিনস তারা প্রাইভেট না। প্রাইভেট মানে কি? প্রাইভেট মানে যেখানে যেটা থাকে প্রাইভেটলি থাকে, ওইখানকার কিংবা একটা বাসার একটা প্রাইভেট কার, এটা ওই বাসার মানুষজনই ব্যবহার করতে পারে। পাবলিক বাস সবাই উঠতে পারে, ব্যাপারটা এরকম। আমরা একটু নিচে প্যারাগ্রাফটা থেকে, এ ক্লাস প্রোভাইড দ্য ব্লুপ্রিন্ট ফর অবজেক্টস। এ ক্লাস প্রোভাইডস দ্য ব্লুপ্রিন্ট ফর অবজেক্ট মানে একটা অবজেক্টের ফটোকপি সে করে ফেলে। ভালো, দ্যাট মিনস একটা ক্লাস যে অবজেক্ট হবে তাকে তার পুরো চরিত্রটা দিয়ে দেয়, পুরো ক্যারেক্টারিস্টিক্সটা দিয়ে দেয়। So basically an object is created from a class. যেহেতু অবজেক্ট ব্লুপ্রিন্ট হবে তো অবজেক্ট তো ক্লাস থেকেই ক্রিয়েট হবে। We declare object of a class with exactly the same sort of declaration that we declare variables of basic types. আমরা অবজেক্ট
ঠিক সেইভাবে ডিক্লেয়ার করেছি। দেখেন যেভাবে আমরা বেসিক ডাটা টাইপ ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল ইন্টিজার এ, ফ্লোট বি, এই বক্সটা কি ক্লাসটার নাম ছিল, সো এটাকে আমরা সামনে দিয়েছি। সো আমরা লিখতাম ইন্টিজার আইএনটি, সেখানে লিখেছি বক্স, তারপরে লিখেছি বক্স ওয়ান, দিস ইজ নেম অফ দ্য অবজেক্ট, এটা আমরা ভেরিয়েবল ভাবতে পারি। তার মানে ইজ এটা সেম টাইপ মনে হচ্ছে যে এই ডিক্লারেশনটা বেসিক ডাটা টাইপের ডিক্লারেশনের মতো মনে হচ্ছে। আমরা খুব গভীরভাবে একটা বড় প্রোগ্রামে জড়ানোর আগেই সবার আগে এইটুকু বোঝার চেষ্টা করি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ দেয়ার শুড বি এ ক্লাস বডি। ক্লাস বডি ইজ আইডেন্টিক্যাল টু দ্য মেইন বডি। মেইন ফাংশনের মতো মেইনের বডির মতো ক্লাসের একটা বডি থাকবে, এবং ক্লাসের মধ্যে যতগুলো মেম্বার থাকবে সবগুলোকেই আমরা ইনস্ট্যান্স বলি, উপাদান বলি। সেই মেম্বারগুলো ভেরিয়েবল হতে পারে, তারপরে ফাংশন হতে পারে, ইউজার ডিফাইন্ড ফাংশন হতে পারে, যা কিছু আছে, এবং সেগুলো একটা অবজেক্টের মধ্যে ঢুকে যাবে, একটা ডাটা টাইপের মতো করে, বেসিক ডাটা টাইপের মতো করে একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকে যাবে, একটা ভেরিয়েবলের উপরে ভর করবে, সেই ভেরিয়েবলটাকে আমরা অবজেক্ট বলবো, এবং সেই অবজেক্টটাকে আমরা অন্যত্র ব্যবহার করব কাজে। তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে, এই টিউটোরিয়ালটা তো আমাদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে ধীরে ধীরে একটু কনসেপচুয়াল বোঝাবুঝি করতে হবে, পড়াশোনা করতে হবে। তো তার আগে আমরা যদি কনসেপ্টটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি, তাহলে আমাদের এই থিওরিটা বুঝতে সুবিধা হবে। তো আমি আমাদের কোড ব্লকটা ওপেন করলাম। তো মেইন বডি আমরা লিখে অভ্যস্ত, এবং আগের ক্লাসে, আমাদের পূর্বের ক্লাসে আমরা ভিডিও লেকচারে ইচ্ছা করলে দেখতে পারি, সেখানে দেখা যাবে যে আমরা বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করেছি, মানে মেইনের মতো আলাদা আলাদা বডি। কেন এটা করেছি? কারণ আমরা ক্লাসটাকে ব্যবহার করতে চাই, মানে ক্লাসটাকেও আমরা এইভাবে ব্যবহার করতে চাই। ক্লাসটা দেখতে ইউজার ডিফাইন্ড ফাংশনের মতো একটা আলাদা সাব বডি। এই জন্য আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন প্র্যাকটিস করে ক্লাসে এসেছি, যাতে করে আমাদের বিষয়টাকে একটু ইজি মনে হয়। তো আমরা যদি মেনের সাথে তাল মিলিয়ে মেনটাকে একটু নিচে রেখে দিয়ে আরেকটা ক্লাস বডি তৈরি করি, আমরা থিওরিতে পড়লাম একটু আগে যে ফলোড বাই এ ক্লাস কিওয়ার্ড। সো ক্লাস কিওয়ার্ড ইজ কম্পালসারি। আমি লিখলাম ক্লাস, এরপর আমি ক্লাসের নাম দিলাম, ফর এক্সাম্পল এ, ক্লাসের নাম এ। এ ইজ দ্য নেম অফ এ ক্লাস। ক্লাসের নাম মিনিংফুল হওয়া উচিত, আমি যে কাজটা করব সেই কাজের সাথে আইডেন্টিক্যাল হওয়া উচিত। বাট আপাতত শেখার জন্য আমি একটা জাস্ট ক্লাসের নামকরণ করলাম, ক্লাসের নামটা এ। হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা ক্লাসের বডি তৈরি করলাম। এই যে ক্লাসের বডিটা যে তৈরি করলাম, দেখেন আমরা কেন আগের ক্লাসে আমি ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করছিলাম বারবার, কারণটা একটা যে এটা যেন মাথার মধ্যে সেট হয়ে যায় একটা মানুষের, যে একটা প্রোগ্রামের মধ্যে একটাই বডি থাকে এরকম না, একটা প্রোগ্রামে দুটো বডি থাকতে পারে। সো এই এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এটা ক্লাসের বডি, আর এটা হচ্ছে মেইনের বডি। একটা সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ মেইন বডি থাকতেই হবে। সো মেইনের বডি আছে, উপরে একটা ক্লাসের বডি। এই ক্ষেত্রে আপাতত ভাবে সবকিছু বোঝার আগে আপনি সংক্ষেপে বুঝে নিতে পারেন, ক্লাস ইজ এ কম্বাইন্ড ডাটা টাইপ। এই কম্বাইন্ড ডাটা টাইপ এই জন্য বললাম, বেসিক ডাটা টাইপ মানে একটি ভেরিয়েবলের একটি ডাটা টাইপ, আর কম্বাইন্ড ডাটা টাইপ মানে ওর ভিতরে অনেক কিছু কম্বাইন্ড করা আছে। মেবি 3-4টা ভেরিয়েবল মিলে একটা ভেরিয়েবল, মেবি 3-4টা ফাংশন মিলে 3-4 রকমের ডাটা টাইপ মিলে, 3-4 রকম ডাটা টাইপ ওয়ালা ভেরিয়েবল কিংবা ফাংশন মিলে একটা ভেরিয়েবল। এই জন্য এটাকে আমরা কম্বাইন্ড শব্দটা ব্যবহার করেছি। যেমন আপনি এটাকে অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কি টাইপের গাড়িতে তুমি চলাফেরা করো? আমি প্রাইভেট কারে চলাফেরা করি। তো আমি ভাবতে পারি যে প্রাইভেট কার ইজ এ ক্লাস, এই ছেলেটার ক্লাস, সে প্রাইভেট কারে চলাফেরা করতে পারে, এই ক্লাসের স্টুডেন্ট সে। আপনি বলতে পারেন যে আমি অল থ্রো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তো আমি ভাবতে পারি সে ইংলিশ মিডিয়াম ক্লাস। তো একটা ক্লাসকে আমরা একটা, যেরকম আমাদের
নর্মাল হিউম্যান ল্যাঙ্গুয়েজে একটা ক্লাসকে আমরা একটা শ্রেণী মনে করি, এখানেও সেভাবে মনে করা যাবে, এবং মনে করলেও প্রোগ্রামিং কনসেপ্টের সাথে মিলে যাবে। তো আমাদের উপরে একটা ক্লাস, নিচে একটা মেইন। ক্লাসকে আমি কি কাজ দিব সেটা আমাকে আমাকে নির্বাচন করতে হবে বুদ্ধির সাথে। যেমন আমি ক্লাসের মধ্যে খুব সহজেই প্রথমেই আমি একটা পাবলিক অ্যাক্সেস আইডেন্টিফায়ার দিলাম। এর মানে হচ্ছে এই ক্লাসের মধ্যে এই পাবলিকের আন্ডারে যা কিছু থাকবে এগুলো ক্লাসের বডির বাইরে ব্যবহার করা যাবে। সো আমি একটা মেম্বার তৈরি করি, ইন্টিজার a, b, দুটো মেম্বার তৈরি করলাম। এটা ভেরিয়েবল, দেখে বোঝা যাচ্ছে দিস আ ভেরিয়েবল। ভালো কথা। আমি এই ক্লাসের মধ্যে এখন একটা ইন্টিজার সাম নামে একটা ফাংশনও তৈরি করলাম। আমরা আগে ক্লাসে ফাংশন পড়েছি, যে ফাংশনের সামনে রিটার্ন টাইপ থাকে, দিস ইজ কল ফাংশন প্রোটোটাইপ। ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে ফাংশন দেখলে বোঝা যায়, কারণ ফাংশনের নামের সাথে একটা ওপেনিং অ্যান্ড ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট থাকে, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রয়োজনে প্যারামিটার থাকে। আমরা যদি প্যারামিটার টাইপ নিই তাহলে প্যারামিটার থাকবে। সো ফর এক্সাম্পল এখানে আমাদের কোনো প্যারামিটার নিলাম না, তার মানে আমি বাইরে থেকে কিছু নিব না। সো এখানে আমি এই ফাংশনটা একটা বডি তৈরি করলাম, বেসিক টাইপ, একটা আদর্শ মডেল তৈরি করছি যেখানে আমি আপনাদেরকে স্যাম্পল দেখাতে পারবো। সো এই ক্লাসের মধ্যে যে দুটো ভেরিয়েবল ছিল এ আর বি, এবং এই ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে, এর নাম সাম, SUMM সাম। তো এটার মধ্যে আমি একটা কাজ করতে চাই, ইনপুট নিতে চাই, সিন কার মান নিতে চাই, এর মান। ওকে, এরপরে বির মান, দুটো মানই আমি পরপর নিতে চাই। আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে উঠে যাচ্ছি, এজন্য আমি এই দুটো লাইনে ইনপুট না নিয়ে একটা লাইনে ইনপুট নিয়েছি। এভাবে ইনপুট নেওয়া সম্ভব। ইনপুট নেবার পরে আমি যে কাজটা করতে চাই, রিটার্ন। রিটার্ন করো কিভাবে, a প্লাস বি, এ আর বি যোগ করে রিটার্ন করো। তাহলে এই ক্লাসটার সাথে যদি আমি এখন পরিচয় করে দেই, এই ক্লাসটার নাম এ। এই ক্লাসটির মধ্যে তিনটি উপাদান আছে, একটি উপাদানের নাম এ, একটি উপাদানের নাম বি, এবং একটি উপাদানের নাম সাম। এই সাম নামে যে উপাদানটা, সেটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, যার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, মানে সে যে কাজটা করবে সে কাজটা অন্যজনকে রিটার্ন করতে পারবে। কিভাবে রিটার্ন করবে, যে ভেরিয়েবল দুটো থাকবে সেই ভেরিয়েবল দুটাকে যোগ করে রিটার্ন করবে। আর তার উপরে দুটো ভেরিয়েবল আছে, একটা নাম এ, একটা নাম বি, এই যে জাস্ট এ ভেরিয়েবল। ওকে, আমি এখন আমার এই মেইন প্রোগ্রামিং এর মধ্যে আমি অবজেক্ট এই ক্লাসটাকে ডিক্লেয়ার করতে পারি কিভাবে, ক্লাস লুকস লাইক এ ডাটা টাইপ। এরপরে আমি একটা ভেরিয়েবল নিলাম, অবজেক্ট ইজ এ ভেরিয়েবল। এই অবজেক্ট ভেরিয়েবল মানে যে আমার ভেরিয়েবলের নাম ও বি জে হতে হবে এরকম না, এটার নাম এনিথিং হতে পারে। আমি এটার নাম ABCD, আমি এটার নাম ও দিতে পারি, নো প্রবলেম। জাস্ট কথা বলার সুবিধার জন্য আমি এটার নাম অবজেক্ট দিয়েছি, ওবিজে। এর মানে এই যে লাইনটা, পুরো ক্লাসটা, এই এই প্রোগ্রামটার মধ্যে যতটুকু প্রোগ্রামিং আছে সবগুলো প্রোগ্রামিং এই একটা শব্দের মধ্যে ঢুকে গেছে, এর মধ্যে ঢুকে গেছে, এবং এই এ তার সকল বৈশিষ্ট্য ওবিজে কে দিয়ে দিছে। এর মানে ওবিজে এমন একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে এ আছে, বি আছে, সাম, সবকিছু লুকায় আছে, সব বৈশিষ্ট্য তার মধ্যে আছে। তার প্রমাণটা আমি বলি, আমি যদি এই ওবিজে ভেরিয়েবলটাকে কল করি, এখন দেখেন এই ভেরিয়েবলটা লেখার পর ডট চিহ্ন দেওয়ার সাথে সাথে কোড ব্লক আমাদেরকে এ, বি এবং সবকিছু দেখাচ্ছে, ওর আন্ডারে কে কে আছে সব দেখাচ্ছে। তো আমি জাস্ট এখানে কাজের বোঝার সুবিধার্থে, যে আসলেই অবজেক্ট ভেরিয়েবলের কাজের ধরনটা কি, তার কার্যক্ষমতাটা কি, এটা বোঝার জন্য আমি একটা সি আউট ফাংশন ইউজ করছি। তো আমি এটা লিখলাম, দা ভ্যালু অফ এ ইজ, জাস্ট এটা ডিসপ্লে করব কি ভ্যালু, তাহলে ওভিজে ডট আমি এ এটা দিলাম, জাস্ট ভেরিয়েবলের নামটা দিলাম ডট দিয়ে। এখানে যদি এর মানটা দেখায় তাহলে আমি বুঝবো যে এই পুরো ক্লাসের সকল গুণাগুণ এখানে চলে আসছে। এখন আমি লিখলাম বি, দা ভ্যালু অফ বি। এরপরে আমি লিখলাম দা সাম, the sum of a plus b is, আমরা জানি
ডবল কমার মধ্যে যা দিব সেটা স্ট্রিং, এখানে আমি যা খুশি তাই লিখতে পারি, এর সাথে প্রোগ্রামের কোনো মাথা ব্যথা নাই। তাহলে এখানে আমাকে কে রিটার্ন করছে এই যে রিটার্ন এ প্লাস বি রিটার্ন করে দিবে। কে রিটার্ন করে দিবে? এই সাম নামে ফাংশনটা রিটার্ন করে দিবে। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? অবশ্যই ফাংশনের নাম লিখতে হবে। দেখেন ডটের পরে ফাংশনের নামটা অটোমেটিক্যালি আসছে, SUMM সাম। সো আমি যদি এটা লিখে এভাবে রেখে দেই তাহলে সে রিটার্ন করবে। ওকে, লেট আস প্লে দ্য গেম। আমাদের প্রোগ্রামের মেন বডিটা দেখেন কেমন সিম্পল হয়ে গেল। সে লুকস লাইক সে অ্যাবস্ট্রাক্ট, সবকিছু সামারি এখানে রয়ে গেছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মেইন সবসময় সিম্পল হবে, মেইনটা খুব সিম্পল হবে এবং অন্যান্য জায়গায় প্রোগ্রামিং গুলো রয়ে যাবে। বিভিন্ন অংশের কাজগুলো আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মেথডের মধ্যে রয়ে যাবে। আচ্ছা, এইখানে একটু পরিচয় করে দেই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই ইউজার ডিফাইন্ড ফাংশনকে প্রোগ্রামিং এর ভাষায় মেথড বলে। মেথড আমি কমেন্টের মধ্যে লিখে রাখলাম। এবং এখানে এটাকে আরো একটা জিনিস বলে, মেথড বলে এবং ইনস্ট্যান্স বলে, উপাদান। মেম্বার ইনস্ট্যান্স মেম্বার মানে সদস্য, কিসের সদস্য? উপাদানের সদস্য। এটাকেও বলতে পারি আমরা ইনস্ট্যান্স মেম্বার। কি টাইপের মেম্বারটা হচ্ছে, লিখে রাখি ভেরিয়েবল টাইপ, ঠিক আছে। এটা কি টাইপের? এটা হচ্ছে ফাংশন টাইপ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা প্রোগ্রামটা, এটা কি ডিক্লারেশন? এখানে হলো অবজেক্ট ডিক্লারেশন। যেভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এভাবে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করেছি। এখানে লিখে রাখি এ ইজ দ্য নেম অফ দ্য ক্লাস। এখন এই প্রোগ্রামটাকে যদি আমি কম্পাইল করি, রান এন্ড কম্পাইল করি, তাহলে আমার আউটপুট দেখাচ্ছে দ্য ভ্যালু অফ এ ইজ 339, দ্য ভ্যালু অফ বি ইজ 0। আমি তো ভ্যালুই দিইনি, তাহলে আমাকে এটা কেন দেখাচ্ছে? কোশ্চেন। আমরা ভ্যালু তো আমরা দেইনি। হ্যাঁ, আমরা একটু দেখি আমাদের প্রবলেমটা কোথায়। আচ্ছা, আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা প্রথমেই এই বিষয়টা দিয়েছি, দ্য ভ্যালু অফ এ ইজ এত। আমি ইনপুট দেবার আগেই ওটা দিয়েছি। তাহলে ইনপুট কোথায় দিয়েছি? ইনপুট দিয়েছি আমি এই যে সামের মধ্যে ইনপুট দিয়েছি। যখন আমি এই প্রোগ্রামে এই বডিটাকে কল করেছি তখন আমার ইনপুটের এই প্যারামিটারটা কাজ করেছে। সো তার আগেই আমি এটা দিয়ে রাখছি জাস্ট ফর ডিসপ্লে। দ্যাট মিন্স এটা অর্থবোধক না, এটা মিনিংলেস। তো আমরা যে কাজটা করতে পারি যে আপাতত আমাদের এই মডেলটাকে অফ রাখতে পারি। আমি এটাকে অফ রাখলাম, কমেন্ট করে অফ রাখলাম, প্রথম প্রোগ্রামে অফ রাখলাম। এটা আমরা সেকেন্ড প্র্যাকটিসে এটাকে আমি চালু করে দেব অ্যাডভান্স লেভেলে। ওকে, এখন আমি কম্পাইল এন্ড রান করলাম। আমার কার্জারটা ব্লিঙ্ক করতেছে, কিন্তু তারপর আবার এখানে মানে আমার এই যে 9 আর 10 এটা নেওয়ার জন্য ওয়েট করতেছে। আবার সামটা কিন্তু ঠিকই আসছে 19, বাট এটা ইউজার ফ্রেন্ডলি হয়নি। ইটস নট লুকস গুড। এজন্য আমরা যে কাজটা করব, এটাকে ইউজার ফ্রেন্ডলি করব হচ্ছে এভাবে। আমার আগে আউটপুট আসতেছে দ্য সাম ইজ এত, ঠিক আছে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখানে এগুলো কিচ্ছু লেখার দরকার নাই। আমি সরাসরি সি আউট লিখে আমি অবজেক্ট এবং ফাংশনটাকে কল করলাম। আর এই ডিসপ্লেটাকে আমি লিখবো হচ্ছে এই সিনের পরে, এখানে সি আউট দ্য সাম অফ এ প্লাস বি ইজ দিয়ে আমি এটাকে দিয়ে প্রোগ্রামটাকে শেষ করে রাখবো সি আউট। তারপরে রিটার্ন করবে, সে দেখা দিবে। তার মানে এই লাইনটা একটা বেসিক লাইন যার সাথে কারো কোনো সম্পর্ক নাই, সে দিবে। এখন যদি আমি কম্পাইল এন্ড রান করি তাহলে আমার কার্জারটা ব্লিঙ্ক করতেছে। আমি ইনপুট দিলাম 10, এন্টার। তারপর ইনপুট দিলাম 15, এন্টার। দ্য সাম অফ এ প্লাস বি ইজ 25, দ্য আউটপুট ইজ কারেক্ট। ওকে, স্যার এইখানে স্যার স্ট্রিংটা স্যার আগে কেন প্রিন্ট করতেছিল?
এখানে স্ট্রিংটা আগে দিলাম বুদ্ধি করে, কারণ আমি এখানে সি আউট লিখেছি। তো সি আউট যদি আমি লিখে থাকি, তাহলে এখানে এই একই লাইনে যদি আমি লিখি, তাহলে এই কথাটা আগে চলে আসবে। আর ইনপুটের কাজটা আমরা করেছি সামের মধ্যে, ঠিক আছে? সো দেখেন, মজার ব্যাপার হচ্ছে এটাই বুঝতে হবে, যখন আমি এই ফাংশনটাকে কল করে ফেললাম, দ্যাট মিনস প্রোগ্রামের মেমোরিটা এই ফাংশনের মধ্যে প্রবেশ করলো। এখানে আমি যে লাইনটা ব্লক করেছি, সো লাইন নাম্বার 8 থেকে লাইন নাম্বার 13 অ্যাক্টিভেটেড হলো। এই লাইন নাম্বারের মধ্যে যখন ঢুকলো, তখন কিন্তু প্রথমে সে ইনপুটের কাজ শুরু করে দিল। ইনপুট নেওয়ার পরে, ইনপুট নেবার পরে সে বলতে, ইনপুট নেবার আগেই যদি আমি বলে ফেলি দ্য সাম অফ এ প্লাস বি ইজ, তারপরে তো ইনপুট নেবে, সেই লুকস অড। এই জন্য আমি এখান থেকে সি আউটটাকে 23 নম্বর লাইন থেকে সি আউটটাকে তুলে এই রিটার্ন এ প্লাস বির উপরে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমরা এটাকে আরো ইউজার ফ্রেন্ডলি করার জন্য করতে পারি সি আউট এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। সেটা একটু দেখতে সুন্দর হলো, ঠিক আছে? সো আমি কম্পাইল এন্ড রান করলাম, আমাকে প্রোগ্রাম বলছে এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। আমি এর ভ্যালু দিলাম 5, বির ভ্যালু দিলাম 20। এন্টার দ্য সাম অফ এ প্লাস বি ইজ 25। সো এখানে লুক এট হিয়ার, এখানে মেইন খুব সিম্পল। মেইনের মধ্যে আমি যদি এই লাইনটাও কেটে দেই, ওকে ফাইন, বোঝার জন্য, তাহলে মেইনটা এত সিম্পল যে মাত্র 2 লাইনে মেইন। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল উদ্দেশ্য হচ্ছে মডুলার প্রোগ্রামিং। সবগুলো মডিউলে আলাদা আলাদা ফাংশনে আলাদা আলাদা কাজ দেওয়া থাকবে। মেইন প্রোগ্রামটা শুধুমাত্র পরিচালনা করবে তার সাব প্রোগ্রামগুলোকে। এটা ওয়ান অফ দ্য এইম। এখন এই প্রোগ্রামটাকে আমরা শুধুমাত্র ব্যবহার করব হাউ টু ডিক্লেয়ার এ ক্লাস, how to declare the member of a class, and how to call the class in the main body using the object variable। এবং সেই অবজেক্ট ভেরিয়েবল দিয়ে আমরা ক্লাসের কোনো মেম্বারটাকে ব্যবহার করে দেখলাম, a প্লাস বি যোগ করে দেখলাম, হ্যাঁ কাজ করে। এটা কিন্তু এই প্রোগ্রামের দুটো অংশ, দুটো বডি কিন্তু দেখতে অনেকটা এর আগের ক্লাসে ইউজার ডিফাইন্ড ফাংশনের মতোই। বাট কিছু প্রোগ্রাম প্র্যাকটিস করার পরে, অবজেক্ট এবং ক্লাস নিয়ে কিছু প্রোগ্রাম প্র্যাকটিস করার পরে আমরা বিশদভাবে ক্লাসের কনসেপ্ট এবং অবজেক্টের কনসেপ্ট বোঝার চেষ্টা করব। এখানে কনসেপ্টের গুরুত্ব আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কনসেপ্ট ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে, কারণ এটা শুধুমাত্র স্টেটমেন্ট প্রোগ্রামিং, সির মতো সরল প্রোগ্রামিং না, এখানে কিছুটা আর্কিটেকচারাল ডিজাইনও শিখতে হবে। এখন এই প্রোগ্রামটাকে আমি কপি করলাম, আরেকটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটাতে এই বডিটাকে আমি একটু এক্সটেন্ড করব। test1.cpp, এটা একটু নাম দিলাম আলাদা। এই প্রোগ্রামটার মধ্যে আমরা যদি এটাকে একটু ইউজার ফ্রেন্ডলি করতে চাই, কিরকম, এই প্রোগ্রামটা, এই ইনপুটের কাজটা আমি এখানে করতে চাই না, আমি এটাকে খুব সিম্পল করতে চাই, এবং এখানে সি আউট আমি শুধু রিটার্নটা এখানে করতে চাই, আমি এটাও লিখতে চাই না। ওকে, এর কাজ, যার কাজ যেরকম তাকে খুব সিম্পলি সেভাবে রাখবো। আর একটা কাজ ফাংশন তৈরি করতে চাই, এটা না ভয়েড টাইপ, হচ্ছে ভয়েড মানে সে কাউকে কোনো কিছু রিটার্ন করবে না। ভয়েড টাইপের ফাংশন আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম। ভয়েড ইনপুট আইএনপি নামে একটা ফাংশন নিলাম, এর মানে হচ্ছে ইনপুট। এই ফাংশনের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তাহলে আমি এখানে বলতে পারি সি আউট এন্টার দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। ওকে, আমি এখানে ডিজাইনের কাজটা শেষ করলাম। এরপর আমি ইনপুট নিলাম এর মান, আমি ইনপুট নিলাম বির মান। ওকে,
তো আমি এই প্রোগ্রামটা আরো দেখতে পরিচ্ছন্ন হবে। কিরকম? আমার একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, তার কাজ ইনপুট নেওয়া। আমার একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, তার কাজ হচ্ছে যোগ করা এবং রিটার্ন করা। যেহেতু তার রেসপন্সিবিলিটি রিটার্ন করা, সো আমি এখানে রিটার্ন টাইপ ইন্টিজার লিখেছি। আর যেহেতু এটার কাজ ইনপুট নেওয়া এবং সে কাউকে কোনো কিছু রিটার্ন করবে না, সো আমি এখানে ভয়েড লিখেছি। ফাইন। এ অ্যান্ড বি এইখানে কাজ করবে, ইনপুট ফাংশনের মধ্যে এ অ্যান্ড বি কাজ করবে, কারণ এ অ্যান্ড বি হচ্ছে এই ক্লাসের মেম্বার। সো এই ক্লাসের এখন কয়টি মেম্বার? সাম নামে একটি মেম্বার, ইনপুট নামে একটি মেম্বার, দুইটি মেম্বার, অ্যান্ড দুটি ভেরিয়েবল, সো 4টি মেম্বার। এখন আমি প্রোগ্রামটাকে যদি আরেকটু সুন্দর করতে চাই, তাহলে আমি এভাবে করতে পারি। প্রথমে আমি অবজেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে আমি এই অবজেক্ট ভেরিয়েবলের আন্ডারে যে ইনপুট নামে ফাংশনটা আছে, আমি তাকে কল করলাম। সো ইনপুটের কাজ হয়ে গেল। এরপরে আমি কল করতে পারি আউটপুটকে কল করতে পারি। এখানে আমি এখানে লিখতে পারি সুন্দর করে দা সাম ইজ, কারণ এখন তো আর ইনপুটের জন্য কার্যার ওয়েট করবে না কারোর জন্য। সো এখন সে আমার এই ডিসপ্লেটা সুন্দরভাবে কাজ করবে। কল করতে পারি see enter the value of a and b, আমি দিলাম 10 and 25, the sum is 35। ঠিক আছে, এখন কিন্তু এটা আরো ইউজার ফ্রেন্ডলি হয়েছে। এখানে এটা কলন দেওয়া উচিত এভাবে। ওকে, এখন এই প্রোগ্রামটার দিকে একটু তাকিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখে আমাকে বলেন যে এই প্রোগ্রামের এই লাইনটা ইউজার ফ্রেন্ডলি না, কিংবা আমার আগের প্রোগ্রামের সাথে এক্সপিরিয়েন্সের সাথে ম্যাচ করছে না, আমি এই জায়গাটা বুঝতে পারতেছি না, আমি বুঝিয়ে বলবো আরেকবার, ঠিক আছে? বাট খুব মনোযোগের সাথে 2 মিনিট এটা দেখেন, পুরোটাই টপ টু বটম। আমরা যদি যখন কোনো একটা প্রোগ্রামের স্ট্রাকচার দেখব, প্রোগ্রামিং এক্সপার্ট হবার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে প্রোগ্রামের স্ট্রাকচার ছোট থেকে বোঝা, প্রোগ্রামের স্ট্রাকচার বুঝতে পারা এবং নিজের স্ট্রাকচার তৈরি করতে পারা। তারপরে পৃথিবীর সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার কাছে একটা ফান হয়ে দাঁড়াবে। জাস্ট একটা টিউটোরিয়াল দরকার অথবা একটা বই দরকার, আপনি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হয়ে যেতে পারবেন। সেটা যতই কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন হোক, আর সি শার্প হোক, অথবা জাভা এন্টারপ্রাইজ এডিশন হোক, কোনো প্রবলেম হবে না আপনার জন্য। সবগুলোই বেসিক। এবং প্রোগ্রামের যে অ্যাটিটিউড একটা স্টুডেন্টের মধ্যে, প্রোগ্রামার হবার যে ধ্যান ধারণা কিংবা যোগ্যতা, এটা কিন্তু বেসিক লেভেল থেকে তৈরি হয়। এবং একজন স্টুডেন্ট অটোমেটিক্যালি প্রোগ্রামার হয়ে যায়, সে বুঝতে পারে না, শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে এবং একজনকে ফলো করতে হবে। আমি দেখবেন যে প্রোগ্রাম লেখার আগে আমি কিন্তু কোনো বেশি চিন্তা করি না, আমি কিন্তু দেখবেন অল্প অল্প করে লাইন লিখি এবং একটা সময় এটা পরিপূর্ণ প্রোগ্রামে পরিণত হয়। আমি এটা ফলো করি, আমার একজন টিচার ছিল খুব ভালো প্রোগ্রামার, আমার আমার ওনার এই স্টাইলটা খুব পছন্দ হতো, তো আমি ওনার এই স্টাইলটা আমি নিজে অ্যাডাপ্ট করে নিয়েছি। আমি প্রোগ্রামের মেইন করে চলে যেতাম, যার পরে যে প্রবলেমটা সলভ করতে হবে এটা করতে শুরু করতাম। ওইটাকে সলভ করতে গেলে ওটার জন্য যে ডাটা টাইপ লাগবে, যে ভেরিয়েবল লাগবে, যে ফাংশন লাগবে, সেগুলো ধীরে ধীরে করে ফেলতাম। এভাবে করলে খুব কম চিন্তা করে বড় প্রোগ্রাম করা যায়, কিন্তু এর বাইরে আপনার অনেক চিন্তা করতে হবে এবং অনেক চিন্তা করতে গেলে আপনার মেইন প্রোগ্রাম ফেল করতে পারে। আপনার এমনও হতে পারে যে আপনি সবগুলো গোবলেট হয়ে গেছে, প্রোগ্রামটা ফাইনালি লেখা হয়নি। এখন আমি যদি এই প্রোগ্রামটাকে যেটা প্রথমে করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ক্লাসের মেম্বারগুলো যে ক্লাসের বাইরে কাজ করে তার একটা প্রমাণ দিতে চেয়েছিলাম। সেই প্রমাণটা হচ্ছে সি আউট। আমি দেখাই দিই, দ্য ভ্যালু অফ এ ইজ। এখন তো আমি ইনপুট, যেহেতু এর পূর্বের লাইনে আমি ইনপুট ফাংশন কল করে ফেলেছি, সো টোটাল প্রোগ্রামটাই এই অংশটুকু এক্সিকিউট হয়েছে কম্পিউটারের মেমোরিতে। সো এক্সিকিউট হয়েছে মানে কম্পিউটার আমার কম্পাইলার
এবং আমার কম্পিউটার এর মান জানে, সো আমি ইজিলি এখানে এর মানটাকে প্রিন্ট করতে পারি। ঠিক একইভাবে আমি বির মানটাকেও প্রিন্ট করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পাবলিক স্পেসিফায়ার আন্ডারে যে মেম্বারগুলো থাকে তারা সর্বত্রই বিরাজমান হয়, যে কোনো জায়গায় তাদেরকে কল করা যায়। তাহলে আমাকে শুধু লিখতে হবে এই অবজেক্ট ভেরিয়েবলের রেফারেন্স দিয়ে ওবিজে ডটে ওবিজে ডট বি, শুধু এতটুকুই পার্থক্য। আমি সরাসরি এ অ্যান্ড বি লিখতে পারবো না, কারণ এ অ্যান্ড বি মেনের মধ্যে ডিক্লেয়ার করা নাই, এটা বাই রেফারেন্সে আসছে। এখানে এখানে একটা এরর দিয়েছে, সেটা হচ্ছে ওকে আমি ডবল কোট ডবল ই দেন নাই স্যার। enter the value of a and b, আমি দিলাম 5 and 8, the value of a is 5, the value of b is 8, the sum is 13। ঠিক আছে স্যার, পাশাপাশি আসছে দেখতে খারাপ লাগতেছে, সেক্ষেত্রে আমরা এখানে নিউ লাইন ক্রিয়েট করতে পারি ইন্ডেল, ইন্ডেল। ওকে, সো যত এরর দেবে এবং যত প্রবলেম ক্রিয়েট হবে ততই আমাদের ভালো লেখাপড়া করার জন্য। The sum is 8, the value of a is 8, the value of b is 5 and the sum is 13। তো আমাদের এটা আজকের এই প্রোগ্রাম প্র্যাকটিসটা আমাদের গুড লাক 13 এ পরিণত হোক। আমরা আরেকটু আলোচনা করব। আমরা আমাদের একটু ব্লগে ফিরে যাই। এই ব্লগের মধ্যে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্লাসের ডেফিনেশন, ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে, ক্লাস কিভাবে কিওয়ার্ডের মাধ্যমে প্রোগ্রামের মেইন বডিতে কল করা হয়, এবং ফাইনালি একটা ক্লাস এবং অবজেক্টকে কিভাবে আমি তার মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারবো, একটা পরিপূর্ণ প্রোগ্রাম দেখিয়ে একটা এক্সাম্পল দাঁড় করানো হয়েছে। এই প্রোগ্রামটার কাজ হচ্ছে যে একটা বক্সের আয়তন বের করতে পারে। একটা ক্লাস নামে একটা বক্স নামে একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে। দেখেন এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ভালো ফ্লেভার পাবো এক্সাম্পলটাতে। এটা একটা বিউটিফুল এক্সাম্পল, যে এক্সাম্পলে বলা হচ্ছে যে ক্লাস বক্স নামে একটা ক্লাস, একজন প্রোগ্রামার বক্স নামে একটা ক্লাস তৈরি করেছে, কারণ তার ধারণা হচ্ছে তার কাজ হচ্ছে তার সফটওয়্যারটার কাজ হবে বক্সের আয়তন বের করতে হবে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ বক্স। তো বক্স মিন্স হচ্ছে ত্রিকোণমিতি অঙ্কের নিয়মে বক্সের আয়তন বের করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাইট ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে একটা উপাদানের যদি একটা বক্সের কিংবা একটা এরিয়ার যদি আমি হাইট, ব্রেথ এবং লেন্থ এই তিনটার মান বের করতে পারি এবং তিনটাকে গুণ করতে পারি, তাহলে আমার একটা বক্সের এরিয়া বের হবে। সেই কনসেপ্ট অনুযায়ী একটা বক্সের এরিয়া বের হোক আর দুইটা বক্সের এরিয়া বের হোক, আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না হতো তাহলে দুইটা বক্সের এরিয়া বের করার জন্য আমাদেরকে দুইটা লেন্থ ভেরিয়েবল, দুইটা ব্রেথ ভেরিয়েবল এবং দুইটা হাইট ভেরিয়েবল লাগতো। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হবার জন্য আমার একটি হাইট, একটি লেন্থ এবং একটি ব্রেথ ভেরিয়েবল লেগেছে। তার মানে একটা স্টুডেন্টের যদি আমি রেজাল্ট বের করতে চাই, আমার ক্লাসে 3টা স্টুডেন্ট এখন আছে, ফাহিম, শামীম, শাকওয়াত। আমি যদি আমি যদি আপনাদের সিজিপিএ বের করতে চাই কিংবা আপনাদের আইডিটাকে কম্পিউটারের কাছে ইনপুট নিয়ে আউটপুট দিতে চাই, তাহলে স্বভাবতই আপনাদের 3 জনের জন্য আমার 3 সেট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। একটা হচ্ছে 3 জনের, এক সেট হচ্ছে 3 জনের আইডি রাখার জন্য, একটা হচ্ছে 3 জনেরই নাম রাখার জন্য, একটা হচ্ছে 3 জনেরই রেজাল্ট সিজিপিএ রাখার জন্য। কারণ প্রোগ্রামিং এ আমরা একটা ভেরিয়েবলে কোনো মান নেবার পরে ওই ভেরিয়েবলে যখন আরেকটি মান নেই তখন আগের মানটা নাই হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মডেল আমাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবে যে আগের মানটাও থাকবে, পরের মানটাও থাকবে। কিভাবে? আমি একটা বক্সের ক্লাস তৈরি করলাম, সে প্যাটার্ন, বক্স ইজ এ প্যাটার্ন। এই প্যাটার্নটা কিরকম? 3টা ভেরিয়েবলের সমন্বয়ে গঠিত, লেন্থ, ব্রেথ এন্ড হাইট।
মেনের মধ্যে আসার পরে আমি বলতেছি বক্স ইজ এ ভেরিয়েবল ডাটা টাইপ, কম্বাইন্ড ডাটা টাইপ, বক্স ইজ এ ডাটা টাইপ এন্ড বক্স ওয়ান ইজ এ ভেরিয়েবল, বক্স ইজ এ ডাটা টাইপ, বক্স টু ইজ এ ভেরিয়েবল। তার মানে বক্স ওয়ান এবং বক্স টু এই দুটো অবজেক্ট হয়ে গেল। এই দুটো অবজেক্টের মধ্যে কিসের বৈশিষ্ট্য থাকলো? এই দুটো অবজেক্টের মধ্যেই এই তিনটা ভেরিয়েবল রয়ে গেল। এর মধ্যেও এই বক্স ওয়ানের মধ্যেও তিনটা ভেরিয়েবল ঢুকে গেল, বক্স টুর মধ্যেও তিনটা ভেরিয়েবল ঢুকে গেল। কারণ আমরা থিওরি ক্লাসে পড়ে আসছি একটু আগেই যে অবজেক্ট ইজ এ ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস, ক্লাসের পুরো ফটোকপি ওর মধ্যে ঢুকে যায়। মেনের মধ্যে একটা ভলিউম নামে একটা ডবল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এটা লোকাল ভেরিয়েবল, নো প্রবলেম। দেখেন এখানে যে কাজটা করা হয়েছে, যে কারিশমাটা দেখানো হয়েছে, বক্স ওয়ান মানে ভেরিয়েবলের নাম, অবজেক্টের নাম ডট হাইট, এটা বলে একটা মান, ডট লেন্থ, ডট ব্রেড, এভাবে এক সেট মান দেওয়া হয়েছে। এরপরে সামনে শুধু বক্স টু বসিয়ে একই ভেরিয়েবলকে আবার একটা মান দেওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমি যখন এরপরে যখন আমি মান দিলাম, আমি যখন বক্স টু যখন হাইট দিলাম, তখন কিন্তু বক্স ওয়ান ডট হাইটের মান হারিয়ে যায় নেই। এখানে হাইট ভেরিয়েবল যদিও বা দুইবার ব্যবহার করা হয়েছে, কিন্তু সামনে বক্স টু থাকার কারণে এই হাইট ভেরিয়েবলটা তার মান ধরে রাখতে পারবে। এরপরে আমি একবার বক্স ওয়ানের ভলিউম বের করলাম এবং আউটপুট দিলাম, এরপরে আমি একবার বক্স টুর ভলিউম বের করলাম এবং আউটপুট দিলাম। সো আমার এখানে আউটপুট দেখাচ্ছে বক্স ওয়ানের এবং বক্স টু। এই প্রোগ্রামটা আমি আশা করব আপনারা নিজেরা এই প্রোগ্রামটা টাইপ করবেন, নিজে টাইপ করবেন, নিজে বুঝবেন এবং নিজে কম্পাইল করে আমার সাথে আবার আলোচনায় বসবেন নেক্সট ক্লাসে। তা তার আগে এটা আমি আপনাদেরকে হোম স্টাডি দিচ্ছি, কিন্তু তার আগে আমি একটা স্যাম্পল প্রোগ্রাম আবার দেখাতে চাচ্ছি ছোট করে, যে প্রোগ্রামটা এই যে আমি একটা কথা বললাম যে একই ভেরিয়েবলকে দুইবার ব্যবহার করা যায় দুটো অবজেক্টের মাধ্যমে, সেটা আমি একটু ছোট আকারে দেখাচ্ছি। page2.cpp, আমরা সি প্লাস প্লাসের সকল ফাইল .cpp এক্সটেনশনে সেভ করি। include iostream using study class A integer main A object, ওকে। এটা হচ্ছে আমার প্রোগ্রামের স্ট্রাকচার, উপরে একটা ক্লাস, নিচে ক্লাসটাকে অবজেক্ট ভেরিয়েবলের মাধ্যমে কল করা, ওকে। এখন আমি আমার উদ্দেশ্যটা সাধন করতে চাচ্ছি, আমি একটা পাবলিক স্পেসিফায়ার আন্ডারে আমি ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল রাখছি, ওকে। একটা ভেরিয়েবল আমার আছে, আমি যেটা দেখাতে চাচ্ছি তার মানে এটাকে আমি পাবো কিন্তু এই বড় এটার মধ্যে, মানে এই ক্লাসের মধ্যে পাবো। আমি যদি এখানে দুটো দুটো অবজেক্ট ডিক্লেয়ার করি, এটা নাম দিলাম ওবিজে 1 আর এটা হচ্ছে ওবিজে, তাহলে যেটা হলো এই ওবিজেও সকল বৈশিষ্ট্য বহন করতেছে ক্লাসের, এই ওবিজে 1ও সকল ক্লাসের বৈশিষ্ট্য বহন করতেছে। যেহেতু ওবিজে এই অবজেক্ট ভেরিয়েবলটি ক্লাস এর সকল বৈশিষ্ট্য বহন করতেছে, তার মানে তার কাছে এও আছে। তো আমি ওবিজে ডট এ বলতে পারি 5। আমি যদি আবার পুনরায় একে কোনো মান দিতে চাইতাম, ফর এক্সাম্পল ওবিজে ডট এ ইকুয়াল টু 6, তাহলে অবশ্যই 5 কম্পিউটারের মাথা থেকে নাই হয়ে যেত, কোনোদিনই থাকতো না। এটা নিয়ম নাই, একটা ভেরিয়েবলে এট এ টাইম একটাই মান রাখতে পারে। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টের কারণে আমি যদি জাস্ট অবজেক্টের নামটা চেঞ্জ করে দেই এবং সেই ভেরিয়েবলকে আমি পুনরায় একটা ভ্যালু দিতে পারি 6, এবং এই ক্ষেত্রে দেখেন সি আউট করার সময় আমি ওবিজে ডট এ এটার মানটা আলাদা পাবো, আবার সি আউট
obj.a ইন্ডেল একটু ভুল হয়েছে, এখানে হবে obj.1 obj1.a, আমি মানটা আলাদা পাবো। সো 5 এবং 6 আমি দুটোই প্রিন্ট করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন 5 and 6 দুটোই আউটপুটে আসছে, 5 and 6 both in the output। বাট যদি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না হতো তাহলে কি হতো? ফর এক্সাম্পল আমি যদি এই কাজটা করতাম এ এন্ড এ, আমি এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে বেরিয়ে যাচ্ছি, শুধু এটাকে প্রিন্ট দিতাম, এটাকে প্রিন্ট দিতাম, তাহলে অবশ্যই আমার আমি জাস্ট এটাকে ইউজ করলাম না, কমেন্ট করে রাখলাম, ক্লাস থাকলে যে ইউজ করতে হবে তা না, আমি কমেন্ট করে রাখলাম। এখানে দেখবেন অবশ্যই আমার 2 বার 6 প্রিন্ট হবে। সে বলতেছে এ তো ডিক্লেয়ার করা নাই, সো আমি এখানে আবার লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজারে, এরপরে কম্পাইলার রান করলাম, সে দেখেন 2বারই 6 প্রিন্ট হয়েছে। মানে কোনো অবস্থাতেই কম্পিউটারকে 2বার মান দেবার পরে একটি ভেরিয়েবল পূর্বের মান মনে রাখতে পারবে না। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্যাটার্নটা এরকম, এই স্ট্রাকচারটা, ডিজাইনটা এভাবে তৈরি করা হয় যে আমি একটি ভেরিয়েবলকে কম্পিউটারের মধ্যে একটি ভেরিয়েবলকে কম্পিউটারে একটি মেমোরি অ্যালোকেট করে আমি কিন্তু অবজেক্ট ভেরিয়েবলে ব্লুপ্রিন্ট করে ফটোকপির মাধ্যমে আমি দুটো মান বের করতে পারতেছি এবং দুটোকেই কাজে লাগাতে পারতেছি। সো এই স্যাম্পল প্রোগ্রামটাও নিজের কাছে রেখে দিবেন, এটাও একটা স্যাম্পল স্ট্যান্ডার্ড প্রোগ্রাম, আমাদের স্টাডি পোর্টালেও খেয়াল রাখবেন। সো এই বিষয়টা মাথায় রেখে আমরা আপনার নেক্সট কাজটা করবেন, ঠিক আছে? তো আমি যে কাজটা করলাম আজকে সেটা হচ্ছে যে আমাদের টেস্ট 1 and টেস্ট 2 সিপিপি এই 3টা প্রোগ্রাম প্র্যাকটিস করালাম। এই 3টা প্রোগ্রামই আমরা দেখব বাসায়, এবং তার সাথে সাথে আপনাদেরকে একটা হোম স্টাডি দিলাম, সেটা হচ্ছে যে এই লিঙ্ক নাম্বার 1, এই লিঙ্কটা আপনারা খুঁজে পাবেন কিনা জানি না, আমাদের এই ওএসপি স্টাডি পোর্টালের মধ্যে আছে। তারপরেও আমি জুমের, হ্যাঁ পাইছেন না, গুড, থ্যাংক ইউ। তারপরেও আমি জুমের মেসেঞ্জারে আমি দিয়ে দিচ্ছি, আমাদের মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি। সরি, এটা মেসেজ দিতে গেলে মেবি, হ্যাঁ আমি দিয়ে দিলাম, লিঙ্কটা সবাই রেখে দিন, ঠিক আছে? আমি মেসেজে দিয়ে দিলাম আর কি। ওকে, হ্যাঁ, তার মানে আমাদের এখন আমাদের সেমিস্টার প্ল্যান অনুযায়ী স্টুডেন্টের একটা ছোট ক্লাস টেস্ট নেবার কথা, এবং সেই রেজাল্টটা আমাকে জমা দিতে হবে। তো আমি এই ক্লাস টেস্টটার পরিবর্তে একটা রেজাল্ট যেহেতু আমাকে জমা দিতে হবে, তো আমি স্টুডেন্টকে এটা হোম স্টাডি দিয়েছি। এই হোম স্টাডিটা দিয়েছি আমার ক্লাসে 3জন স্টুডেন্ট। নেক্সট ক্লাসে প্রথম 20-30 মিনিট আমার সাথে তারা আলোচনা করবে, তারা আমাকে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করবে। আমি ফাহিমকে বলবো, সাখাওয়াতকে বলবো, তারপরে শামীমকে বলবো, তারপরে আমাদের আরেকজন মেম্বার আছে রাকিব, না ও আছে এখন, হ্যাঁ আমি বলবো যে আমাকে এটা একটু বোঝানো হোক। তো তারা আমার সাথে আলোচনায় বসবে, আমাকে বিভিন্ন জিনিস বুঝাবে, আমি যেন বুঝতে পারি যে আমার স্টুডেন্ট বাসায় হোম স্টাডি করেছে এবং এই প্রোগ্রামগুলো কম্পাইল করছে। তাহলে আমি একটা অ্যাটেন্ডিং নাম্বার দিব, জাস্ট এ কমপ্লিমেন্টারি নাম্বার টু এভরিবডি, ওকে? এরপরে আমি একটা আরো কিছুদিন যাওয়ার পরে, আরেকটু স্মার্ট হয়ে যাওয়ার পরে আমি একটা ফর্মাল ক্লাস টেস্ট নেব, ঠিক আছে? তাহলে আমি একটা স্টাডি দিয়ে দিলাম, আর কালকের ঘটনার জন্য দুঃখিত, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে? আর একটা প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করে ফেলছিলাম, পরে আসলে কোনোটাই ঠিক মতো হয়নি। তো তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আমাদের নেক্সট ক্লাস সোমবারে, তাই না? হ্যাঁ, সোমবারে আমরা 2টা হাফে ক্লাস করব সোমবারে। ফার্স্ট হাফে আমরা স্টুডেন্ট টিচার আলোচনা করব, এবং সেকেন্ড হাফে আমি একটা ফর্মাল ক্লাস নেব, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আজকে শেষ করলাম ফাহিম, আমি ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।